বিবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বানায়সন আল্লাহু রহমানুর রহিম রহমাতুল্লিল আলামিন। আজকে কথা বলবো পর্তুগালে কোন কোন ভিসা নিয়ে পর্তুগালে আপনারা আসতে পারেন এবং চেষ্টা করে সফল হবেন বা হতে পারেন। আজকের আলোচনায় আমি প্রথমেই টানছি যে কোন কোন ক্যাটাগরি পর্তুগাল সরকার রিসেন্টলি অফ করে দিয়েছে, পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছে। ভবিষ্যতের কথা বলা যায় না, এটাও আমি বলে রাখছি। আর্টিকেল 88-89 অর্থাৎ মানুষ এসে এখানে জব কন্ট্রাক্টের মাধ্যমে যে বৈধ হতে পারত, যে সমস্ত মানুষ সেনজেনে প্রবেশ করছে ভিসা ছাড়া, একেবারে কোনো ভিসাই নাই, মানে তার পাসপোর্ট হোয়াইট, নতুন পাসপোর্ট নিয়েও অনেকে সেফ এন্ট্রি করে, অনেকে বৈধ হয়েছে কার্ড, রেসিডেন্সি কার্ড নিয়ে গর্বের সাথে এখনও আছে এখানে এদেশে। এই জিনিসটা এখন থেকে 3রা জুন 2024 পর থেকে আর সম্ভব না। এবার নতুন করে সেফ এন্ট্রি করা যাবে না বা এমআই এন্ট্রি করা যাবে না। সেকেন্ড হচ্ছে যারা সেনজেনের ভিসা নিয়ে এসে লিগেল এন্ট্রি করতো, ঠিক আছে, সেনজেনের ভিসা বলতে আমি বোঝাই যে সেনজেনের হচ্ছে ধরেন 29টা দেশ, একটা দেশ পর্তুগাল বাদ দিলে বাকি 28টা দেশ, এই 28টা দেশের যে কোনো একটা দেশের ভিসা নিয়ে পর্তুগালে প্রবেশ করে তারা লিগেল এন্ট্রি করতো এবং সেফ এন্ট্রি করতো ভিসার মেয়াদ থাকা অবস্থায়। সেটাও এখন আর সম্ভব না, সেটাও ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন রাস্তা খোলা কী কী, কোন কোন ক্যাটাগরির ভিসা হবে, ভিসা আপনি চেষ্টা করতে পারেন, ভিসা হলে এখানে এসে সেটেল হতে পারবেন। এখনও এটা খোলা থাকছে। নাম্বার 1 ওয়ার্কার ভিসা, অর্থাৎ ওয়ার্ক ভিসা বা জব ভিসা আমরা যেটা বলি, অর্থাৎ পর্তুগিজ এমপ্লয়ার, পর্তুগিজ মালিক, আপনি বাংলাদেশে থাকেন, পৃথিবীর যে দেশে থাকুন না কেন, আপনাকে যদি নিয়োগপত্র পাঠায়, প্রমিজারি ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা পার্মানেন্ট ওয়ার্ক কন্ট্রাক্ট পাঠায়, তাহলে আপনার পর্তুগিজ সরকারের যে অথরাইজড অফিস রয়েছে সেখানে লিগ্যালাইজড ডকুমেন্ট যদি আপনার হাতে কুরিয়ারের মাধ্যমে পাঠায়, সেই ডকুমেন্টসগুলো আপনি পর্তুগালের নিকটস্থ অ্যাম্বাসিতে জমা দিবেন। তারপরে ভিসা হলে আপনি ভিসা নিয়ে পর্তুগালে আসবেন। এখন প্রশ্ন হলো, ওয়ার্ক ভিসা নিয়ে পর্তুগালে এসে কি রেসিডেন্ট কার্ড পাবে? একাধিক মানুষ আমার ব্লগে প্রশ্ন করেছে। তো সবার জন্য একটি কথা, আমার উত্তর সেটা হচ্ছে ইয়েস। আপনারা বৈধভাবে ওয়ার্ক ভিসায় আসলে অবশ্যই আপনারা টিআরসি কার্ড পাবেন। সেটা টিআরসি কার্ড কোথা থেকে নিতে হবে? টিআরসি কার্ড নিতে গেলে আপনার আইমা যে ইমিগ্রেশন অফিস রয়েছে সেখানে তাদেরকে আপনি অবগত করবেন এবং যে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, যদি আপনার বায়োমেট্রিকের ডেট উল্লেখ করা থাকে আপনার ভিসার মধ্যে, ভিসা স্টিকারের মধ্যে, সেই ডেটে অবশ্যই আপনার কাগজপত্র যা যা দরকার সেগুলো দিয়ে আপনি বায়োমেট্রিক দিবেন, তারপর আপনার কার্ড ইনশাল্লাহ পাবেন। এইগুলো জব কন্ট্রাক্ট বা ওয়ার্কার ভিসার কথাবার্তা। এবার জব সিকার ভিসা। পর্তুগাল বিগত সরকারের আমলে যে ঘোষণা এসেছিল যে জব সিকার ভিসার সুযোগ খুঁজছে এবং অনলাইনে তারা একটা ডকুমেন্ট প্রোভাইড করে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। সেই ডকুমেন্টটা লাগে, প্লাস হচ্ছে ওই ডকুমেন্টটা যেদিন আপনি হাতে পাবেন তার থেকে 3 মাস সময় থাকে ওই ডকুমেন্ট যে ডিক্লারেশনটা থাকে IEFE অনলাইন এর মাধ্যমে এটা নিতে হয়। তারপরে আপনি যে ক্যাটাগরিতে এখানে আপনি জব সিক করেন না কেন, আপনি জব সিকার ভিসা যদি আপনার পর্তুগালের অ্যাম্বাসি দেয়, তাহলে পর্তুগালে এসে আপনারা জব সার্চ করে, মানে জব খুঁজে নিয়ে জব যদি আপনি পান, তাহলে সমস্ত ডকুমেন্টস আপনি ইমিগ্রেশন অফিসকে দেখাবেন। তারপরে ইমিগ্রেশন অফিস আপনাকে বায়োমেট্রিকের জন্য কার্ড দেওয়ার জন্য আপনার ডেট দেবে। সেই ডেট অনুযায়ী আপনি কি করবেন, আপনার নেসেসারি ডকুমেন্ট যা যা পেপারস লাগে সেগুলো দিয়ে আপনি পর্তুগালের রেসিডেন্সি ফার্স্ট টিআরসি কার্ডের জন্য আপনি বায়োমেট্রিক দেবেন। আর ফার্স্ট টিআরসি কার্ড পাইলে তো হইলই আপনি, তাইলে তার মানে আপনার প্রশ্ন ছিল যে জব সিকার ভিসায় এসে আপনি টিআরসি কার্ড পাবেন কিনা। হ্যাঁ, ইয়েস, জব সিকার ভিসায় এসেও আপনি টিআরসি কার্ড ইনশাল্লাহ পাবেন। তো এইবার গেল 2টা গেল। অপশন 3, এটি হচ্ছে অত্যন্ত মানে সবাই জানে, যারা স্টুডেন্ট লেখাপড়া করতে আসে বিদেশে তাদের ভিসা হয়। যেমন পর্তুগালেও স্টুডেন্ট ভিসা, স্টাডি ভিসা বা স্টুডেন্ট ভিসা আপনার ভিসা হবে। তো ভিসা হইতে গেলে কী কী শর্ত আছে? যে শর্ত, আপনার যে এম্বাসিতে আপনি যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন, বা টেকনিক্যাল ইউনিভার্সিটি বলেন, বিজনেস স্কুল বলেন, পর্তুগালের অনেক আছে, যেমন কুইম্ব্রা বিজনেস স্কুল, নোভা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আর হলো টেকনিক্যাল কলেজ ইনস্টিটিউট, এগুলো কিন্তু পর্তুগালে আছে। আপনারা ওয়েবসাইটে মানে গুগলে সার্চ করবেন, তারপরে একসাথে 4-5টাতে পাঠাবেন। আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে কি, আপনি ভর্তি হতে চাচ্ছেন
এই জিনিস আপনার নেসেসারি কী কী ডকুমেন্ট আছে, মানে অর্থাৎ আপনি আগে কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন, আপনি উচ্চতর হায়ার এডুকেশনের জন্য আপনি কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন পর্তুগালের ওই ইউনিভার্সিটিতে বা ওই টেকনিক্যাল ইনস্টিটিউটে, এগুলো মেনশন করবেন। তারপর এটাকে বলে যে মোটিভেশনাল লেটার। আপনি পর্তুগালে দুনিয়ার এত বড় বড় দেশ থাকতে আপনি পর্তুগালে কেন পড়াশোনা করতে আসবেন, সেটার একটা মোটিভেশনাল লেটার আপনি বানিয়ে নেবেন আগে, ঠিক আছে। পর্তুগালকে পজিটিভ হাইলাইট করবেন, পর্তুগালের কালচার, অ্যাটমসফিয়ার, ইকোনমিক কন্ডিশন, ওয়েদার, পর্তুগালের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অ্যান্ড হেরিটেজ, তারপরে যে পর্তুগাল হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা হটস্পট ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, বা সেনজেন কান্ট্রিজ, এইগুলো নানান কিছু। তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যে স্পেসিফিক কোর্সের জন্য আপনি পড়তে চাচ্ছেন, ওই স্পেসিফিক কোর্স আপনার জন্য যদি আপনি সুযোগ পান, পড়তে পারেন, তাহলে বাংলাদেশে এসে আপনি ভালো কিছু করবেন, বাংলাদেশের ইকোনমিকে তখন পরে আপনি কন্ট্রিবিউট করবেন। এই ধরনের নানান কিছু আপনি পয়েন্ট হাইলাইট করতে পারেন। তাইলে আপনার অর্থাৎ আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি আপনাকে যদি অফার লেটারটি দেয়, বিনিময়ে অবশ্য আপনাকে কী করতে হবে, স্পন্সর দেখাইতে হয়, স্পন্সরশিপ দেখাইতে হয়, স্পন্সরের কাছ থেকে লেটারও দিতে হয়। এটা হচ্ছে কোন সময়, যদি অফার লেটারটা অ্যাকসেপ্ট করে, তাইলে এই সমস্ত জিনিস তারপর সব কিছু আবার রেডি করে যারা স্টুডেন্ট কনসালটেন্সি করে তারা এই ব্যাপারে আপনার গাইডলাইন দিবে। আর নিজে যদি আপনি এই ব্যাপারে সব ভালো করে বুঝে শুনে করতে পারেন, তাহলে আপনি নিজেই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নিজের অ্যাপ্লাই নিজেও করতে পারি। ইদানিং অনেক মানুষ নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা আসে পড়াশোনা করতে। তো স্টুডেন্ট ভিসা থার্ড অপশনের মধ্যে একটি, সবগুলো অপশনের মধ্যেও একটি অন্যতম অপশন। যাদের বয়স কম, আবার অনেকে বলে হ্যাঁ আমার তো ভাই এজ হয়ে গেছে 35, আমি কি আমার মাস্টার ডিগ্রি আছে, আমি কি সেকেন্ড মাস্টার ডিগ্রির জন্য পর্তুগালে আসতে পারবো কিনা? জি, আপনি এলিজেবল। সেকেন্ড মাস্টার ডিগ্রি আপনি পর্তুগালের ইউনিভার্সিটিতে করতে পারেন। আর বলে রাখি, পর্তুগাল কিন্তু বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে যে স্টাডি মেটেরিয়াল যে থাকে বেশিরভাগই হচ্ছে পর্তুগিজ ভাষায়। এখন আপনি বলবেন যে এটা তো সমস্যা। হ্যাঁ, পর্তুগিজ ভাষায় আপনাকে রপ্ত করতে হবে। আর যদি ইংলিশ ভাষায় পড়তে চান, আপনি সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে আপনি দেখবেন তাদের অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা ইংলিশে কিনা বা ইংরেজিতে কিনা। যদি তারা ইংরেজিতে গ্রহণ করে, তাহলে অবশ্যই আপনি ইংরেজির দেখাবেন, ক্যাপাসিটি দেখাইতে হবে যে আপনি অনার্সটা ইংলিশ মিডিয়ামে করেছেন কিংবা আপনার IELTS সার্টিফিকেট আছে, তাইলে হইলই। তাইলে আর কি লাগে স্টুডেন্ট ভিসায়, যে ডকুমেন্টস আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে থাকবে সেগুলো ফুলফিল করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আপনার অবশ্যই পর্তুগালের দূতাবাসের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের নির্দেশনা মানতে হবে আপনাকে। রিকোয়ারমেন্টস ফুলফিল হইলেই তারপরে নির্দিষ্ট ফর্ম রয়েছে, এই ফর্ম ফিল আপ করে নেসেসারি ফি আছে, সেই ফি দিবেন, ডকুমেন্টস দিবেন, সব কিছু দিয়ে অ্যাম্বাসি থেকে ডেট নেওয়ার পরে অ্যাম্বাসিতে যাবেন। বেশিরভাগ মানুষ BFS গ্লোবালের মাধ্যমে পর্তুগালের আবেদনপত্র জমা দেয়, ভিসার আবেদনপত্র জমা দেয়। তাহলে আপনাকে তাই করতে হবে। আপনার জন্য শুভকামনা। এবার ফোর্থ অপশন, আর কি ক্যাটাগরি আছে? আরেকটি ক্যাটাগরি আছে যারা পর্তুগালে আসতে চায়, যাদের ফ্যামিলি পর্তুগালে বসবাস করে, যেমন হাজব্যান্ড বসবাস করতেছে বা ওয়াইফ বসবাস করতেছে, যে সমস্ত মাইনর ছেলে 15 বছরের নিচে, মানে বয়স 15 বছর পর্যন্ত, তারা পর্তুগালে আসতে পারবে, ঠিক আছে। আবার বয়স 15-এর উপরে হয়ে গেলে, 18 হয়ে গেলে তারা আসতে পারবে না, ঠিক আছে। এটা একটা পর্তুগাল সরকারের নিয়ম আছে। নিয়ম মেনে আপনারা ফ্যামিলি রিইউনিফিকেশনের মাধ্যমে আসতে পারেন। ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য আসতে গেলে আপনার ফ্যামিলি আপনার হয়ে পারমিশন নেবে পর্তুগালের আইমা অর্থাৎ ইমিগ্রেশন অফিস থেকে। পারমিশন পেলে পারমিশন লেটার এবং নেসেসারি যে পেপারস ডকুমেন্টস রয়েছে, ঠিক আছে, সেগুলা আপনার নিকটস্থ দূতাবাস বা এই BFS গ্লোবালে জমা করবে, পর্তুগাল অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য। পর্তুগাল অ্যাম্বাসি আপনার ভিসা দিলে তারপরে আপনি এয়ার টিকিট কেটে ইন্স্যুরেন্স করে, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে 30,000 ইউরোর ভ্যালুর ট্রাভেল ইন্স্যুরেন্সের ফি আসে, ধরেন ইন অ্যান অ্যাভারেজ মিনিমাম 9,000-এর উপরে থেকে ধরে বাংলাদেশি টাকা এরকম 15-16,000 টাকা পর্যন্ত আসে ইন্স্যুরেন্সের কাভারেজ ফি। এটা এট এ টাইম দিতে হয়, নন রিফান্ডেবল, এটা আপনি ফেরত পাবেন না, ঠিক আছে। তো এই 6 মাসের ইন্স্যুরেন্স, অনেকে 4 মাসের ইন্স্যুরেন্সও করে।
তো এটা করার পরে আপনারা ভিসা পেলে ট্রাভেল করে চলে আসবেন। ওয়েলকাম টু পর্তুগাল। তো ফ্যামিলি রিউনিফিকেশনের অনেকগুলো স্কুপ আছে, তারা বাবা মাও আনতে পারে। সন্তান যদি এদেশে স্থায়ী হয়, মানে ফার্স্ট টিআরসি কার্ড পায়, টিআরসি কার্ড পাওয়ার পরে শর্ত হলো একটা আইআরএস অর্থাৎ একটি সর্বনিম্ন একটি ট্যাক্স রিটার্ন অবশ্যই লাগবে। তারপরে তার একটা বর্তমানে আয় রোজগারের ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকতে হবে, দেখাইতে হবে। ব্যাংকের ব্যালেন্স থাকতে হয়। একের অধিক মানুষ আনতে গেলে দেশ থেকে ফ্যামিলি রিউনিফিকেশনের আন্ডারে আপনার অনেকগুলা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে। তো সর্বনিম্ন কত, যারা সর্বনিম্ন একজন আনবে, ওয়াইফ হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফ আনতে পারে, তার বেতন সর্বনিম্ন যদি থাকে যেটা পর্তুগালে আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেটা দিয়েও তার ওয়াইফকে আনতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যদি একজন বাচ্চা থাকে তাহলে ওয়াইফ এর জন্য যা দেখাবে তার বাচ্চার জন্য একটু বেশি আয় দেখাইতে হবে। সেটা সুযোগ আছে। সেটা সুযোগ হচ্ছে অনেকে গ্রিন রিসিট দেখানোর মাধ্যমে তার আয়টাকে বাড়িয়ে দেখায়। এটার জন্য ভালো জ্ঞান দিবে আপনাকে কন্তাবিলিদাদে বা কন্তাবিলিস্তা, যারা ট্যাক্সের অ্যাকাউন্টেন্ট যারা পর্তুগালে আছে তারা। তো আমি এতটুকুই বললাম। তাহলে ফ্যামিলি রিউনিফিকেশনের রাস্তা পর্তুগালের জন্য খোলা আছে। আর কি কি ভিসা পর্তুগালের জন্য খোলা আছে? যারা রিসার্চ অর্থাৎ উচ্চতর গবেষণার জন্য পর্তুগালকে বেছে নেয়, বিভিন্ন প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে তারা কি করে, এখানে এসে গবেষণা করে, ঠিক আছে। স্কলার যারা পণ্ডিত, যারা পিএইচডি করবে, পোস্ট ডক্টরেট করবে, তারপরে যারা মাস্টার ডিগ্রির পরে একটা গবেষণা করবে, অনেকে শর্ট ট্রেনিং, অনেক কোম্পানি আছে দেখবেন আপনাকে শর্ট ট্রেনিং দেবে। শর্ট ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনি পর্তুগালে আসতে পারবেন। এটা হচ্ছে ভিজিটর ভিসা। ভিজিটর ভিসা কিন্তু অফ করে নাই, ভিজিটর ভিসা খোলা আছে। বাট ভিজিটর ভিসায় এসে আপনি ওই যে বৈধ হয়ে যাওয়া, আপনি পার্মানেন্টলি থেকে যাওয়া, এটা পারবেন না। এই সুযোগটা রহিত করা হয়েছে, মানে ক্লোজড করা হয়েছে। এটাই, পর্তুগালে আসতে পারবেন, ভিজিট করতে পারবেন, স্পট দেখতে পারবেন, কিন্তু এই ভিসা দিয়ে আপনি ইয়ে হতে পারবেন না, মানে সেফ এন্ট্রির মাধ্যমে আপনি পার্মানেন্ট হতে পারবেন না। তো সাবধান। তো শুধু ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য আসতে পারেন। আর একটা মনে রাখবেন, যারা স্থায়ী হতে চায় পর্তুগালে এসে, তাদেরকে অবশ্যই ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আসতে হবে। লং টার্ম ভিসা ক্যাটাগরি আছে পর্তুগালের। লং টার্ম ভিসা ক্যাটাগরি কী কী ভালো করে স্টাডি করবেন, করার পরে আসার চেষ্টা করবেন। তো এই ছিল ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা, এবং আপনাদেরকে আমার একটা সংক্ষিপ্ত গাইডলাইন দেওয়া। এই আর কী কী ডকুমেন্টস লাগবে, এটা অবশ্যই ডকুমেন্টসগুলা নিজে ইয়ে করবেন, এটা কী বলে, নোটারি ট্রান্সলেশন করা, পর্তুগিজ ভাষায় অনুবাদ করা, হ্যাঁ, এগুলা নোটারি ট্রান্সলেট করা। তারপরে যে ডকুমেন্টস আপনার মিনিস্ট্রি সত্যায়ন করা লাগে, সেটি মিনিস্ট্রি সত্যায়ন করতে হয়। মিনিস্ট্রি সত্যায়ন করার জন্য কী কী লাগে, যেমন বার্থ সার্টিফিকেট যদি লাগে, সেটা মিনিস্ট্রি সত্যায়ন, ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি সত্যায়ন কইরা, তারপর নোটারি কইরা, তারপরে এটা সত্যায়ন করাতে হয়, তারপরে অ্যাম্বাসির কাছে জমা দিতে হয়, ঠিক আছে। এই ফ্যামিলি রিউনিফিকেশনের ডকুমেন্ট ক্ষেত্রেও এটার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আর কি ভিসা ক্যাটাগরিতে পার্মানেন্ট হওয়া যায়? হ্যাঁ, ভিসা ক্যাটাগরি বলতে এখন পর্তুগালের কোনো নাগরিককে যদি আপনি বিয়ে করেন বা আপনাকে বিয়ে করে, তাহলে এই ক্যাটাগরিতে জগৎজোড়া যে এরকম নিয়ম আছে, সেই নিয়মে আপনি বৈধ হইতে পারবেন, এখানে সমস্যা নেই। আর একটি কথা বলবো, এজালেম হিসেবে যদি আপনি আসেন এই দেশে, এইসা কি আপনি বৈধ হতে পারবেন? কোনো কারণে যদি আপনি এখানে এই পর্তুগাল টেরিটরিতে আছেন, আপনি অ্যাজাইলাম শরণার্থী হিসেবে ইয়ে করেন, যেটা ফ্রান্স করে থাকে সাধারণত, জার্মানি বা অন্যান্য দেশে করে থাকে, ডেনমার্ক। তো যদিও ওই সমস্ত দেশে খুব কম দেয়, তো পর্তুগালে অ্যাকসেপ্ট করে কম আর বেশি। তো ওইটাই আমি বলবো না সবাই এসে এখানে অ্যাজাইলাম চেক করে, বাট কথা হচ্ছে যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে সেটা গ্রহণ করে পর্তুগাল মানবিক সরকার। এটা এখন আরেকটি ক্যাটাগরিতে বৈধ হওয়া যায় এখানে, এটা বলে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। বিজনেস অর্থাৎ বিভিন্ন দেশে, সেনজেনের বিভিন্ন দেশে কিংবা ইউরোপে আর বাইরেও অন্যান্য দেশে আপনি আছেন, আপনি বিজনেসের একটা ব্রাঞ্চ খুলবেন পর্তুগালে। সেটা আপনি লয়ারের মাধ্যমে, যারা ইমিগ্রেশন লয়ার আছে, কনসালটেন্ট আছে, দেখবেন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট আছে, তারা নির্দিষ্ট ফি নিবে, তারা আপনার জন্য এখানে একটা ব্রাঞ্চ অফিস খোলার জন্য একটা অফিস ভাড়া নিবে। অফিস কিন্তু দুই ধরনের নেওয়া হয়, একটা ফিজিক্যাল অফিস, আপনার একদম অফিস ডেকোরেশন সহ ভাড়া নিয়ে দিতে পারবে আপনাকে, আর এটা হচ্ছে ভার্চুয়াল অফিস, অর্থাৎ একটা অফিস রেজিস্ট্রেশন অ্যাড্রেস থাকবে, আপনাকে দিবে তারা এটা। তারপরে আপনার জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে, ঠিক আছে, আপনার কোম্পানির নামে।
তারপরে হচ্ছে আপনার বিজনেসটা রেজিস্ট্রেশন করে দিবে, রেজিস্ট্রেশনের সার্টিফিকেট পাবেন আপনি পর্তুগালের সরকার থেকে। এই সব কিছু করার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা দেখাইতে হবে। আর তারপরে হচ্ছে আপনার সাথে আপনি এক বা একাধিক ব্যক্তি পার্টনার হয়েও বা নিজে খুলে সেলফ এমপ্লয়েড হয়েও কোম্পানি ব্রাঞ্চ খুলতে পারেন পর্তুগালে। এই কোম্পানির এই ফ্যাসিলিটি এই থ্রুতেও, বিজনেস থ্রুতেও আপনি পর্তুগালে এসে স্থায়ী হতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনভেস্টর ক্যাটাগরি শু করবে। অনেক সময় দেখবেন গোল্ডেন ভিসা রয়েছে। গোল্ডেন ভিসার একটা বড় সুযোগ আছে। পর্তুগালে মাঝে একবার বন্ধ করে দিয়েছিল, আবার এই যে খরগোশ গতিতে, কচ্ছপ গতিতে চলছে, ঠিক আছে। এটা মাঝে মধ্যে বন্ধ হয়, মাঝে মাঝে খুলে। তো এখন খোলা আছে এই মুহূর্তে, যখন আমি ভিডিওটা ধারণ করি, জুন মাস 2024 খোলা আছে। আপনারা গোল্ডেন ভিসা ক্যাটাগরিতেও প্রচুর টাকা ইনভেস্ট করে আপনি একসময় নিজে এসে ফ্যামিলিকে আনতে পারবেন ওই ক্যাটাগরিতে। তো অনেক সুযোগ আছে, বাট সুযোগগুলা মানে আমজনতা সবার জন্য না। এক একটা ক্যাটাগরির এক এক সুযোগ, এক এক সুবিধা, এক এক ক্রাইটেরিয়া, এক এক রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনারা ভিসা পেলে, অ্যাপ্রুভাল, পর্তুগাল সরকারের ইমিগ্রেশনের অ্যাপ্রুভাল এবং অ্যাম্বাসির অ্যাপ্রুভাল পেলে আপনারা পর্তুগালে এসে স্থায়ী হতে পারেন। আর পর্তুগাল বর্তমান সরকারের একটা শেষ স্লোগান দিয়ে শেষ করতে চাই, পর্তুগাল ইজ এ ওপেন ডোর বাট নট ওয়াইড ওপেন ডোর। এটা হচ্ছে বর্তমান সরকারের ঘোষণা। আর আগে সরকারের ঘোষণা ছিল পর্তুগাল ইজ এ ওয়াইড ওপেন ডোর ফর অল ন্যাশনালস। কিন্তু এরা একটু মডিফাই করে বর্তমান তাদের যে সিচুয়েশন, কারণ এটার কারণ কি, এটার কারণ অনেক। আমি সংক্ষেপে দুই একটা কারণ শেষ করে আজকের আলোচনা শেষ করব। এখানে প্রবলেম হচ্ছে খুব বেশি মানুষ হয়ে গেছে পর্তুগালে, যার কারণে পর্তুগালে অনেক মানুষ হওয়ার কারণে এখানে বাসাবাড়িতে স্থান সংকুলন হচ্ছে না। প্রচুর টাকা অর্থাৎ রেন্টাল দিতে হয়, ভাড়া দিতে হয়। যেখানে মানুষের ইনকাম কম, সেখানে যদি খরচ বেড়ে যায় তাহলে মানুষের শান্তিটা কোথায় থাকলো? পর্তুগাল একটা ওয়ার্ল্ডের 10 নম্বর একটি দেশ, শান্তিপূর্ণ একটি দেশ। সেখানে কোন খারাপি চিন্তায় এগুলো অনেক কম, দু একটা ইনসিডেন্ট ছাড়া খুবই কম, মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। তো এই শান্তিপূর্ণ দেশে আপনাকে স্বাগতম। যদি আপনি চান, চেষ্টা করতে পারেন আমি যে ওয়ে বললাম সেই ওয়েতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।